শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩৮। সকালবেলা কলপারে গিয়ে ইচ্ছে মতো ভিজেছে পরি। মাতৃত্ব হারিয়ে ফেলেছে, এটা সে কিছুতেই মানতে পারছে না। আর কি কখনো মা হওয়া সম্ভব কি পরির পক্ষে? বেশি ভেজার কারণে শরীরে জ্বর নেমে এসেছে। তারপর আজকের ঘটনা পরির মস্তিষ্কে বেশ গভীরভাবে আঘাত করেছে, যার জন্য উল্টাপাল্টা বকছে। পরীকে পালঙ্কে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিল সাহের। সে নিজে উঠতে গেলে পরি হাতটা টেনে ধরে। হারিকেনের টিমটিম আলোতে সাহের খেয়াল করে অস্থির চিত্ত নয়নে তাকিয়ে আছে পরি। জ্বরে ফর্সা মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে, অসম্ভবভাবে কাঁপছে ঠোঁট দুটো। পরিকম্পিত কণ্ঠে বলে, আপনার সব ভালোবাসা আমাকে দিন না মালি সাহেব, যাতে আপনার কাছ থেকে আর কেউ ভালোবাসা না চায়। সবাই যেন খালি হাতে ফিরে যায়। আপনার সব ভালোবাসা শুধু আমার কাছে থাকবে। পরির মাথায় হাত বুলিয়ে দিল সাহের। তারপর বলল, আপনার শরীরে জ্বর এসেছে পরিজান, আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। পরি হাতটা আরো শক্ত করে চেপে ধরে, বলে, না আমি ঠিক আছি। কেন পাগলামি করছেন? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। একটু শান্ত হন। আপনাকে ছেড়ে যেতে কখনো দিলে তো যাবেন। সাহের পরির থেকে হাত ছাড়িয়ে পরনের ভেজা পাঞ্জাবিটা খুলে ফেলে। ভেজা পোশাক বদলে আবার পরির পাশে এসে বসে। পরির কপালে হাত রেখে দেখে জ্বর ক্রমাগত বেড়ে চলছে। সাহের জলপট্টি দিতে চাইলে পরি বারণ করলো। পরির বারণ উপেক্ষা করতে সাহের পারল না। পরি জেদ ধরে বসে আছে। সাহের পড়ল বিপাকে। পরি উঠে বসে জড়িয়ে ধরে সাহেরকে। উত্তাপে কেঁপে উঠল সাহের। আপনি ভিজেছেন কেন পরিজান? এখন তো কষ্ট পাচ্ছেন। আপনি পাশে থাকলে আমার কোনো কষ্ট হবে না। বহু কষ্ট পার করে আপনার কাছে সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর কষ্ট হবে না। আমার কাছেই তো আপনার সব কষ্ট। আপনার মতো চাঁদের গায়ে আমার মতো কলঙ্ক মানায় না পরিজান। আকাশের চাঁদের গায়ে যে কলঙ্ক আছে তার চাঁদের সৌন্দর্য বহন করে, তেমনি আপনিও আমার কলঙ্ক। এই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই। বৃষ্টির তোড় বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পরীকে বুকে জড়িয়ে ধরে বসে আছে সায়ের। পরী ঘুমায়নি। সে সায়েরকে এটা ওটা জিজ্ঞেস করছে, আর সায়ের উত্তর দিচ্ছে। সায়ের বুঝতে পারছে পরী কেন এরকম করছে। সে মা হতে পারবে না কখনো। কষ্ট তো হবেই। নিজের কাছের মানুষ যে এমন বিশ্বাসঘাতকতা করবে তা সায়ের ভাবেনি। সে তো ওদের কোনো ক্ষতি করেনি, তাহলে তারা কেন এরকম করলো? পরীকে অনেক মেহনত করে ঘুম পাড়াতে হলো। পরীর জ্বর নামানো পর্যন্ত সায়ের জেগেছিল, জলপট্টি দিয়েছিল। সকাল হলো কিন্তু বৃষ্টি কমলো না। গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। বৃষ্টি বৃষ্টি মাথায় সায়ের কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল ঘন্টা দুয়েক পর, হাতে তারে কিছু কাগজপত্র। পরী চুপচাপ সায়ের কাজ দেখতে লাগলো। সবকিছু ঠিকঠাক করে বের হতে নিলে পরী জিজ্ঞেস করে, আবার কোথায় যাচ্ছেন? আর ওসব কিসের কাগজ? সায়েরের মনে হলো এবার পরীকে সব জানানো উচিত। সে পরীর কাছে এসে বলে, আমার ভাগে যেটুকু জমি আছে তার দলিল এগুলো। আমি সব ওদের দিয়ে দিব। বিনিময়ে আমি আপনাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। পরী কথা বলল না, শুধু সায়েরের দিকে তাকিয়ে রইল। সায়ের পরীর গালে হাত রেখে বলল, নিজের সাধ্যের মধ্যে না রানীর মতো করে রাখবো আপনাকে। রাজা হতে পারবো না কখনো, তবে কোনো রাজার সাধ্য নেই আমার মতো হওয়ার। আমার মতো করে আপনাকে কেউ আগলে রাখতে পারবে না পরিজান। সায়েরের হাতে হাত রাখে পরি। স্মিত হেসে বলে, আপনার মনের রাজ্যের রানী হতে পারলেই হবে। আপনি সব দিয়ে দিন ওদের, আপনার ভালোবাসাতেই বেঁচে থাকতে পারবো। পরি সম্মতি পেয়ে সায়ের ছুটল হেরুনার ঘরের দিকে। চম্পা তখন মন খারাপ করে বসেছিল। সায়েরকে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। সায়ের বলল, তোর মা কোথায়? চম্পার গলা দিয়ে কথা বেরোলো না। গলাতেই সব কথা আটকে গেল। আঁচলে হাত মুছতে মুছতে হেরুনা এলো। সায়ের দলিলটা হেরুনার হাতে দিয়ে বলে, এই নিন আপনাদের জমি। এটুকু সম্পদের জন্য আমার সব কিছু তো কেড়ে নিলেন। এবার আশা করি শান্তিতে থাকবেন। আপনাদের কারো ছায়া যেন আমার পরিজনের উপর না পড়ে। আমার ধৈর্যের বাঁধ ভাঙার সময় কিন্তু এসে পড়েছে, তাই সাবধান। ঘর থেকে বের হওয়ার আগে সায়ের চম্পাকে উদ্দেশ্য করে বলে, যে মানুষটা তোকে এত কাছে টানলো আর তার এত বড় ক্ষতি করতে তোর বুক কাঁপলো না?
তোর মুখ যেন দ্বিতীয়বার আমি না দেখি। শায়ের চলে গেল। চম্পা কাঁদতে লাগলো মাটিতে বসে। হেরুনার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার সম্পদ তো তুমি পাইছো মা, আমি কেন আমার সম্পদ খুয়াইলাম? তুমি পারলা না আমার সম্পদ আয়না দিতে? হেরুনার মুখ গম্ভীর দেখলেও সে মনে মনে ভীষণ খুশি। শায়ের যে ওকে সব দিয়ে দিয়ে গেছে। তিনি এও ভাবলেন এবার চম্পাকে বড় ঘরে বিয়ে দিবেন, তাহলেই ওনার ষোলকলা পূর্ণ হবে। দিন মাস পেরিয়ে বছর ঘোরে, পুরী মন খারাপ করে বসে থাকে বাড়ির জন্য। কিন্তু সময়ের অভাবে শায়ের পারে না পুরীকে নিয়ে যেতে। কিন্তু তার ভালোবাসার কোনো কমতি রাখেনি শায়ের। পুরী কখনো প্রশ্ন করতে পারেনি শায়েরকে, জিজ্ঞেস করতে পারেনি শায়ের তাকে ঠিক কতখানি ভালোবাসে। তার প্রমাণ সে পদে পদে পেয়েছে। শায়েরের ছোট ঘরটাকে রাজপ্রাসাদ মনে হয় পুরীর। সারা দিন রাত ঘরে বসে কাটে ওর। সেদিনের পর থেকে পুরী সম্পূর্ণ একা থাকে। চম্পা তো আসেই না, এমনকি চামেলিকেও আসতে মানা করেছে। কেননা চামেলি সহজ সরল মানুষ, কখন কি বুঝিয়ে পাঠাবে কে জানে। তবে মাঝে মধ্যে চামেলি উঠোনের দরজা খুলে উঁকি দিয়ে দু এক কথা বলে, আবার চলে যায়। এমনি একদিন চামেলি এসে বলল, ভাবি আপার বিয়া ঠিক হইছে। তাই নাকি? কোথায়? পাশের গ্রামে সুজনের লগে। মাই কইল এই শুক্রবার বিয়া। পুরি কথা বলল না। একটু চুপ থেকে চামেলি আবার বলে, আমার ভালো লাগে না ভাবি, তুমি তো আইবা না বিয়াতে, আমি একলা একলা কি যে করমু। কিছু করার নেই চামেলি, তোমার ভাই চায় না আর আমিও চাই না। আপার মা একটুও ভালা না ভাবি, শায়ের আসার সময় হয়ে গেছে। তাই পুরি বলল, তুমি এখন যাও চামেলি, তোমার ভাই এখনই চলে আসবে, তোমাকে দেখলে বকবে। চামেলি মন খারাপ করে প্রস্থান করলো। পুরিও নিজের কাজে চলে গেল। সবকিছু জানার পর খুশিনাও তার ভাইয়ের বউদের সাথে কথা বলে না। তিনি পরীকে নিয়ে ছোটের নানা ফকিরের কাছে। মাতৃত্বের স্বাদের জন্য পরী নিজেও যায়, কিন্তু কোনো লাভ হয় না। কত ওষুধ খেয়েছে তার ইয়াদ্দা নেই। দিন শেষে পরী হতাশই হয়েছে, তবু আল্লাহর উপরে ভরসা রাখছে। শায়ের ফিরলে ওর মন খারাপ কখনোই তাকে বুঝতে দেয় না। পরী জানে ওর হাসি মুখ দেখলে শায়ের সব ক্লান্তি দূর হয়ে যায়। চম্পার বিয়েতে শায়েরকে দাওয়াত করে যায় আকবর, কিন্তু সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে শায়ের। আকবর কিছু বলার সুযোগও পেল না। শায়ের সে সুযোগ কখনো দেবে না। পরে নিজেই শায়েরকে বলে, ফিরিয়ে না দিলেই পারতেন, নিজের লোকই তো, অন্তত বিয়েতে না হয় থাকুন। আমি শুধু আপনার সাথে বাকি জীবনটুকু কাটাতে চাই, এছাড়া অন্য কাউকে আমাদের মাঝে আনতে চাই না। ওদের ক্ষমা করলেও আমার ক্ষোভ কিন্তু যায়নি। আপনি ওদের হয়ে কিছু বলতে আসবেন না। আর কোনো বাক্য পরে উচ্চারণ করে না। সে শায়েরকে যতটা চায় তার চেয়েও গভীরভাবে শায়ের পরীকে চায়। এভাবেই দুজনের ছোট্ট সংসারে সময় কেটে যাচ্ছে। চম্পার বিয়ের আগের দিন খুশিনাকে ধরে বেঁধে সবাই নিয়ে গেল। যতই হোক তার তো যাওয়া উচিত, একমাত্র ফুপু বলে কথা। শায়ের নিজেই খুশিনাকে যেতে বলছে। শায়ের তাই সন্ধ্যা হতেই বাড়িতে এসে পড়ছে, না হলে পরী একা হয়ে যাবে। হঠাৎই চম্পা ছুটে আসে এবং জাপটে ধরে শায়েরকে। আকস্মিক ঘটনাতে শায়ের নিজেকে ছাড়ানোর বদলে চুপ করে দাঁড়িয়ে থাকে। চম্পা কাঁদতে কাঁদতে বলে, মাফ করো শেহরান ভাই, আমি মার কথা সব করছি। আমি তো ইচ্ছা কইরা কিছু করি নাই। আমি তো তোমারে চাই, এমনে ছাইরা দিও না। আমি বিয়া করতে চাই না, মইরা যামু আমি। হাতে টান লাগাতে ঘাড় ফিরিয়ে তাকায় সে। পরি এক ঝটকায় চম্পাকে শায়ের থেকে ছাড়িয়ে আনে। ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, তোমার মুখটা আমি দেখতে চাই না চম্পা। আমার স্বামীকে ছোঁয়ার সাহস দ্বিতীয়বার দেখিও না। আমি কিন্তু অত ভালো মেয়ে না যে বারবার তোমার অপরাধ ক্ষমা করে দেব। চম্পাকে কথা বলার সুযোগ না দিয়ে পরি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। সে চম্পাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার কথাটা পরিই বলে দিয়েছে। পরি যে একা কত লড়াই করছে তা ধারণার বাইরে। চম্পার বিয়ে না হওয়া পর্যন্ত শায়ের আর বাড়িতে আসলো না। তবে বিকালে একটা চিঠি এসেছে শায়েরের নামে। চামেলি খামটা এসে পরীকে দিয়ে যায়। চিঠিটা ওলট পালট করে দেখে পরি। চিঠির উপরে দেওয়ার ঠিকানা দেখে সে। নুরনগর থেকে এসেছে চিঠিটা। পরি একবার ভাবলো খুলে দেখবে। যেহেতু চিঠিটা শায়েরের নামে, তাই অন্যের চিঠি খোলা ঠিক না ভেবে পরি খুলল না। রাতে শায়ের ফিরতেই চিঠিটা দিল পরি এবং বলল, নুরনগর থেকে আপনাকে কে চিঠি পাঠিয়েছে? নামটা লেখিনি, খুলে দেখুন তো।
শায়ের চিঠিটা হাতে নিয়ে আবার রেখে দিল। বলল, এখন পড়তে ইচ্ছে করছে না, পরে পড়ব। পরি ভাবল শায়ের ক্লান্ত, তাই চিঠিটা আগের স্থানে রেখে দিল। তবে শায়েরকে বিচলিত দেখাচ্ছে খুব। কোনো ঝামেলা হয়েছে? রাতে তেমন ঘুম হলো না পরির। ভয়ানক একটি স্বপ্ন দেখে জেগে উঠল সে।